হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে প্রশ্ন উত্তর হবে ক্লাস 6-এর ইতিহাসে চতুর্থ অধ্যায় থেকে চতুরাশ্রম, 4টি বেদ সম্পর্কে আলোচনা, 10 রাজার যুদ্ধ, সূত্র সাহিত্য, এইগুলি সব নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এখানে রেডি করা আছে, চতুরাশ্রম কি, অথবা টিকা লেখো চতুরাশ্রম। উত্তর হলো, বৈদিক যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের জীবন 4টি পর্যায়ে বিভক্ত ছিল। এই পর্যায়গুলিকে একত্রে বলা হয় চতুরাশ্রম। 1 হলো ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ এবং 4 সন্ন্যাস। ব্রহ্মচর্য হলো ছাত্রাবস্থায় গুরুগৃহে শিক্ষা লাভ করা। গার্হস্থ্য শিক্ষা লাভের পর প্রত্যেকের বৈবাহিক জীবনে প্রবেশ করে সংসার জীবনযাপন করা ছিল গার্হস্থ্য। বানপ্রস্থ হলো সংসার জীবন ত্যাগ করে ধর্মচর্চার জন্য বনে বাস করাই হলো বানপ্রস্থ। এবং সন্ন্যাস হলো সংসারের মায়া কাটিয়ে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানো হলো সন্ন্যাস আশ্রম। পরের প্রশ্ন হলো, 4টি বেদ কি কি, এদের সম্বন্ধে লেখো। প্রশ্ন হলো, 4টি বেদ কি কি, এদের সম্বন্ধে লেখো। উত্তর হলো, বেদ 4টি যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। 1 নম্বরে দেওয়া আছে ঋগ্বেদ। পৃথিবীর প্রাচীনতম লিখিত গ্রন্থ হলো ঋগ্বেদ। আদি বৈদিক যুগের নানা তথ্য এখান থেকে পাওয়া যায়। ঋগ্বেদের সূক্তগুলি ছন্দে রচিত হয়েছে। এর অপর নাম ঋক্সংহিতা। সংহিতা কথার অর্থ সংকলন করা। 2 নম্বরে আছে সামবেদ। সংহিতার অনেকাংশই ঋগ্বেদের থেকে নেওয়া হয়েছে। সামবেদ সুর করে গানের মতো করে গাওয়ার রীতি প্রচলিত ছিল। 3 নম্বরে আছে যজুর্বেদ। যজুর্বেদে বিভিন্ন অনুষ্ঠানাদির প্রয়োজনীয় মন্ত্র সংকলিত করা আছে। যজুর্বেদে মন্ত্রগুলি কিছুটা পদ্যের আকারে, কিছুটা গদ্যের আকারে লেখা হয়েছে। অথর্ববেদ। অথর্ববেদের সংকলিত অংশগুলি মূলত জাদু মন্ত্র। বৈদিক যুগে এবং তার অনেক পরেও অথর্ববেদকে সংহিতা বলে গ্রাহ্য করা হতো না। পরের প্রশ্ন হলো, সূত্র সাহিত্য বলতে কি বোঝো। উত্তর হবে, বৈদিক সাহিত্য জটিল হয়ে উঠলে তা শুদ্ধভাবে পাঠ, যাগযজ্ঞ ইত্যাদি করার জন্য সৃষ্টি হয় সূত্র সাহিত্য। সূত্র সাহিত্যর আবার 2টি ভাগ, যথা 1 নম্বরে আছে বেদাঙ্গ। বৈদিক সাহিত্যগুলি ঠিকভাবে উচ্চারণ করার জন্য রচিত হয়েছিল বেদাঙ্গ। বেদাঙ্গ আবার 6টি ভাগে বিভক্ত। এখানে নাম্বারিং করা আছে। এ শিক্ষা, বিশুদ্ধ উচ্চারণ। বি ছন্দ, বেদের ছন্দ। সি ব্যাকরণ, ব্যাকরণ থেকে ভাষা ব্যবহারের নিয়ম। ডি নিরুক্ত, শব্দের উৎপত্তির ব্যাখ্যা। ই জ্যোতিষ, গ্রহ নক্ষত্রের সম্বন্ধে জ্ঞান। এফ কল্প, যাগযজ্ঞের নিয়ম। 2 নম্বরে আছে দর্শন। 6 জন ঋষি দ্বারা ষড়দর্শন রচিত হয়েছিল। এগুলি হলো, এ আছে সাংখ্য, বি যোগ, সি ন্যায়, ডি বৈশেষিক, ই পূর্ব মীমাংসা ও এফ উত্তর মীমাংসা। 15 নম্বর প্রশ্ন হলো, উপনিষদের অপর নাম বেদান্ত কেন। বেদের পূর্ণতম পরিণতি ঘটেছে উপনিষদগুলির মধ্যে। বেদের শেষ ভাগ হলো উপনিষদ, তাই উপনিষদের অপর নাম বেদান্ত। বেদান্তে আত্মা, জীবাত্মা ও পরমাত্মা নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন হলো, হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে 3টি পার্থক্য লেখো। 1 হলো প্রকৃতি। প্রকৃতির দিক থেকে হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। 2 নম্বরে আছে ধাতুর ব্যবহার। সিন্ধুর অধিবাসীরা লোহার ব্যবহার জানত না, অথচ বৈদিক সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানত। 3 নম্বরে আছে পশুর ব্যবহার।
হরপ্পাবাসীরা ঘোড়ার ব্যবহার না জানলেও বৈদিক সভ্যতার মানুষেরা তা জানতো। তারপরে আছে 21 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতার 3টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তোমার মতে কি কি হতে পারে? উত্তর হলো বৈদিক সভ্যতা বর্তমান সভ্যতার প্রারম্ভকাল ছিল। এর 3টি বৈশিষ্ট্য হলো এক্কা গাড়ির ব্যবহার। বৈদিক সভ্যতায় ঘোড়ায় টানা এক্কা গাড়ির বহু ব্যবহার দেখা যায়। তারপরে হলো 2 নাম্বার আছে তীর ধনুকের ব্যবহার। বৈদিক সভ্যতায় অস্ত্র হিসেবে তীর ধনুকের ব্যবহার লক্ষ্য করা যায়। 3 নাম্বারে হলো গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। গ্রামের নানা বৈশিষ্ট্য এই সভ্যতার প্রথম দিকে দেখা যায়। পরের প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধ কি? উত্তর হলো ঋগ্বেদে 10টি রাজার জোট একত্রিত হয়ে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধ 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। পরিণতি রাজা সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন, ফলে তার সুনাম ও ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন হলো সভা ও সমিতি বলতে তুমি কি বোঝো? পরবর্তী বৈদিক যুগে সভা ও সমিতি নামে 2টি রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। রাজা এই প্রতিষ্ঠানগুলির কাছ থেকে পরামর্শ নিতেন। এক সভা ছিল বয়স্ক ব্যক্তিদের দ্বারা গঠিত একটি পরিষদ। সমিতি সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। সভা ও সমিতি বলতে এটাই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন হলো ঋগ্বৈদিক যুগের কৃষিকাজ কেমন ছিল? উত্তর হবে ঋগ্বৈদিক যুগে কৃষিভিত্তিক গ্রামীণ সভ্যতা ছিল, ফলে সমাজ ও অর্থনীতিতে কৃষির গুরুত্ব ছিল বেশি। 1 নাম্বার জমি এই সময় সম্পদ হিসেবে বিবেচিত হতো না। কৃষিজ ফসলের মধ্যে জব ছিল প্রধান, আর গম ও ধানের উৎপাদন হতো কিনা তা জানা যায় না। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে ইতিহাসের সমস্ত প্রশ্নোত্তরগুলি তোমাদের পেতে অসুবিধা না হয়। ওকে, ভিডিও বেশি করে শেয়ার করবে, লাইক করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।